লেভেলের বৃষ্টি, সেই সাথে জলের ছিটে, আর এই ট্রেনের স্পিড গেছিলাম। এই ট্রেন চলবে 437 কিলোমিটার নন স্টপ। হেডলাইট জ্বালিয়ে চলে আসছে ট্রেন নাম্বার 12-839 হাওড়া থেকে চেন্নাই, চেন্নাই মেল। রেল লাইন ধরে সাদা কাপড় পরা কেউ হেঁটে হেঁটে যাচ্ছে। অনেকে ভাবে এটা যে ইমার্জেন্সি ব্রেক মারলে চলন্ত ট্রেন ট্র্যাক থেকে বেরিয়ে যাবে বা ডিরেল্ড হয়ে যাবে। হাওড়া থেকে বেঙ্গালুরুর পথে বা বেঙ্গালুরু থেকে হাওড়ার পথে কিন্তু এই দুরন্তই সবচেয়ে ফাস্টেস্ট ট্রেন। জীবনে যত ট্র্যাজেডি ভাই আমার সাথেই মনে হয়। রাত 3টে বাজে দাঁড়িয়ে আছি বেঙ্গালুরুর রাস্তায়। অ্যাকচুয়ালি আমি এখানে যে হোটেল বুক করেছিলাম সেই হোটেলটা না স্টেশন থেকে ওই 2 কিলোমিটারের মধ্যেই। এবার এখানে এসে অটো চালক আসে হোটেলটা খুঁজে পাচ্ছে না। এখানে গলির মধ্যে ঢুকলাম, 3-4 পাক মারলাম, হোটেলটার নাই। একটা গাড়ি করে কিছু প্যাসেঞ্জার এসেছিলো, তারাও সেম আমারই মতো আর কি হোটেল খুঁজছে, বলছে এখানেই তো হোটেল, কি তারা খুঁজে পাচ্ছে না। তারা বললো ঠিক আছে আমরা তাহলে টাউনের দিকে চলে যাচ্ছি। কিন্তু হোটেল আমি আগে থেকে পে করে দিয়েছি। হোটেলের যে ওনার সে আমাকে ফোনও করেছিল এরকম আপনি আসবেন রাত্রেবেলা, এসে ফোন করবেন আমাকে। এবার আমি তাকে কন্টিনিউ ফোন করছি, সে আর ফোন ধরছে না। এবার এই গলির মধ্যে আমাকে এখন একাকি হোটেল খুঁজতে হবে, চারিদিকে প্রচুর অ্যাপার্টমেন্ট। ট্রেন জার্নির ভ্লগে হঠাৎ হোটেল প্রসঙ্গ কেন উঠে এলো, এই প্রশ্নের অনুসন্ধান করতে গিয়ে যদি আপনার মন আমারই মতো রাত বিরাতে অলিতে গলিতে ঘুরে বেড়ায়, তাহলে এই গল্পের সূত্র দেব 24 সেপ্টেম্বর রাতে এসএমবিটি বেঙ্গালুরু স্টেশনের আস্তানায়। মালদা থেকে অমৃত ভারত এক্সপ্রেসের টানা 42 ঘন্টা জার্নি শেষ করে যে স্টেশন আজকের গল্পের সূচনায়। মাঝরাতে বেঙ্গালুরু পৌঁছে ঘন্টা 7 কোনো হোটেলে রেস্ট নিয়ে আবারও পরের ট্রেন ধরে হাওড়া ফিরে আসবো, এটাই ছিল প্ল্যান। যেটাকে বাস্তব রূপ দিতেই বেঙ্গালুরু স্টেশন থেকে খুব কাছেই একটা হোটেল আগে থেকেই অনলাইনে বুক করে রেখেছিলাম। স্টেশন থেকে অটো নিয়ে হোটেলের কাছে তো পৌঁছালাম, কিন্তু হোটেল খুঁজে পেলাম না। বাধ্য হয়ে অটো চালক মাঝরাতেই আমাকে নামিয়ে দিয়ে বাকি সব সাওয়ারি নিয়ে বিদায় নিল। শুনশান রাস্তাঘাট, পাশ দিয়ে কয়েকটা শুধু গাড়ি হুশাস করে বেরিয়ে যাচ্ছে। আর রাত 3টের সময় বেঙ্গালুরুতে হোটেল খুঁজছি একাকি। আমি একটু টেনশনে ছিলাম, তবে পুরোপুরি হাল ছেড়ে দিইনি। দেখি খুঁজি, 42 ঘন্টা জার্নি করে হোটেল খুঁজছি, কোথায় যে কুত্তায় তাড়া করে বুঝতে পারছি না। শেষমেশ হোটেল খুঁজে পেলাম। দরজায় দুবার কলিং বেল বাজাতেই ঘুম ঘুম চোখে হোটেলের ম্যানেজার এসে গেট খুলে দিল। প্রাণে যেন শান্তি পেলাম। আমি রাস্তা দিয়ে পায়ে হেঁটে ঘুরে হোটেল পেয়ে গেলাম। এই জন্য বলি তুমিও হেঁটে দেখো ব্যাঙ্গালোর। এই হচ্ছে রুমে তো ফুল এসি রয়েছে, বাথরুম গিজার ঠিকঠাকই আছে, থাকবোই বা কতক্ষণ। আর তো এই হোটেলটার নাম আগে ওআইও ছিল, এখনটা হয়ে গেছে ফ্যাব হোটেল। স্টেশন থেকে ওই মোটামুটি 2 কিলোমিটারের মধ্যে হোটেলটা। তো যদি আপনারা কখনো আসেন এখানে স্টে করতে পারেন। এখানকার চেক ইন টাইম হচ্ছে বেলা 12টা এবং চেক আউট টাইম হচ্ছে পরের দিন বেলা 11টা। এই হোটেলটা আমি বুক করেছি হচ্ছে অনলাইনে। আপনারা জানেন অনলাইনে হোটেল বুক করার জন্য কিন্তু আমি কিন্তু ব্যবহার করি হচ্ছে উইগো অ্যাপ, কারণ উইগো অ্যাপ হচ্ছে গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, যেটা কিন্তু বিভিন্ন কারেন্সি এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল। ইন্টারন্যাশনাল হোটেল হোক কিংবা ডোমেস্টিক হোটেল, ইন্টারন্যাশনাল ফ্লাইট হোক কিংবা ডোমেস্টিক ফ্লাইট বুক করার জন্য কিন্তু উইগো অ্যাপ হচ্ছে ইউজফুল। ফ্লাইট বুকের ক্ষেত্রে মেক মাই ট্রিপ, ইজ মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, এই যে সমস্ত অ্যাপগুলো রয়েছে, তো কোন অ্যাপ থেকে ফ্লাইটের টিকিট বুক করলে আপনারা কম খরচে ফ্লাইটের টিকিট বুক করতে পারবেন সেটা কিন্তু খুব সহজেই কম্পেয়ার করে আপনারা ফ্লাইটের টিকিট বুক করতে পারবেন উইগো অ্যাপের মাধ্যমে। এছাড়াও হোটেল বুকিংয়ের ক্ষেত্রে গোয়াইবিবো, বুকিং.com, এয়ারবিএনবি, আগোডা, এই যে সমস্ত হোটেল বুকিং অ্যাপগুলো রয়েছে অনলাইনে, তো কোন অ্যাপ থেকে আপনারা হোটেল বুক করলে কম খরচে হোটেল বুক করতে পারবেন সেটা খুব সহজেই কম্পেয়ার করে হোটেল বুক করতে পারবেন উইগো অ্যাপ ইউজ করে। আর উইগো অ্যাপের কিছু ফিচার্স রয়েছে, যেমন হচ্ছে আইআরসিটিসি ট্রেনের বুকিং, ইভেন্ট বুকিং এবং ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু উইগো অ্যাপ হচ্ছে ইউজফুল। উইগো অ্যাপের লিঙ্ক দেওয়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা কিন্তু ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। একটু ঘুমোতে হবে, প্রচুর ক্লান্ত হয়ে গেছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল সকালে, মানে আজকে সকালে, যে সকালে আমার পরবর্তী জার্নি হবে এই এসএমবিটি বেঙ্গালুরু থেকে হাওড়ার পথে দুরন্ত এক্সপ্রেসে। আপাতত টাটা অ্যান্ড গুড নাইট। 25 সেপ্টেম্বর 2024, সময় ঠিক সকাল 10:39। গতকাল রাত্রে এখানে এসেছিলাম এবং এই যে হোটেল এখানেই ছিলাম। রাত্রে চেয়ারার সঙ্গে সকালে চেয়ারা পুরোপুরি পাল্টে গেছে। আর সেই সঙ্গে এখন বেঙ্গালুরুর তাপমাত্রা বলছে মাত্র 26 ডিগ্রি, মনোরম আবহাওয়া। বেঙ্গালুরু শহরে উবের অটো সার্ভিস রয়েছে, সেই অ্যাপ ব্যবহার করেই উবের অটো বুক করে চললাম বেঙ্গালুরু স্টেশনের দিকে। আর সামনে আমাদের স্টেশন টার্মিনাল এসএমবিটি বেঙ্গালুরু। পৌঁছে গেলাম স্টেশনে, 3 থেকে 4 মিনিট লাগলো মাত্র যে হোটেলে ছিলাম সেখান থেকে। এই স্টেশনের বাইরে কিন্তু একটা রেল কোচ রেস্টুরেন্ট রয়েছে আর টুকটাক খাবার দাবার দোকান রয়েছে, কিন্তু আমাকে ব্রেকফাস্ট করতে হবে, কারণ সকাল থেকে 1 কাপ চা ছাড়া কিছু নাসিব হয়নি। হোটেল থেকে স্টেশন পর্যন্ত আসতে অটো ভাড়া নিল হচ্ছে 66 টাকা। সকালবেলায়
প্রাতরাশ করার জন্য কিন্তু এখানে নানা রকম খাবার দাবার রয়েছে, যেমন এখানে ব্রেড অমলেট রয়েছে, ছোলে বাটুরে রয়েছে, পরোটা রয়েছে, নুডলস রয়েছে, চা কফি সব কিছু রয়েছে। তো এখান থেকে একটা জলের বোতল নিয়ে নিলাম, আর ব্রেকফাস্ট করার জন্য নিলাম হচ্ছে ব্রেড অমলেট, আর সেই সাথে খাবো হচ্ছে 1 কাপ চা। আর আজকের জার্নি হবে তাক ধিনাধিন ধা। এসএমবিটি বেঙ্গালুরু স্টেশনের বাইরে আর শিয়ালদা হাওড়া স্টেশনের বাইরে দেখে বোঝা মুশকিল যে এটা বেঙ্গালুরু মানে কর্ণাটক, আর ওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। সর্বত্র বাঙালি আর বাংলা ভাষা, প্রচুর বাঙালি এখানে, প্রচুর প্রচুর মানুষ এখানে আসে ট্রিটমেন্টের জন্য, প্রচুর শ্রমিকরা আসে কাজ করার জন্য। এই জন্য এদিককার ট্রেনে সবসময়তে চাপ, টিকিট পাওয়া খুব মুশকিল। আজ আমাদের জার্নি হতে চলেছে ট্রেন নাম্বার 12246 এসএমবিটি বেঙ্গালুরু থেকে হাওড়া দুরন্ত এক্সপ্রেসে, যার আরও একটা নাম রয়েছে যশবন্তপুর দুরন্ত। এর আগে এই দুরন্ত এক্সপ্রেস কিন্তু যশবন্তপুর পর্যন্তই চলাচল করতো, মানে হাওড়া যশবন্তপুরের মধ্যে। পরবর্তীকালে যশবন্তপুর থেকে এটাকে দিয়ে দেওয়া হচ্ছে এসএমবিটি বেঙ্গালুরুতে। এসএমবিটি বেঙ্গালুরু থেকে হাওড়া পর্যন্ত আমাদের এই যাত্রাপথ হবে 1937 কিলোমিটারের, যা আমাদের এই দুরন্ত এক্সপ্রেস কভার করবে তার 29.5 ঘন্টার জার্নিতে। বুধবার এবং শনিবার ছাড়া সপ্তাহে বাকি দিন সকাল 11:20 এসএমবিটি বেঙ্গালুরু থেকে এই দুরন্ত এক্সপ্রেস ছেড়ে পরের দিন বিকেল 4:50 হাওড়া জংশন পৌঁছে তার যাত্রা শেষ করে। 1937 কিলোমিটার দীর্ঘ এই যাত্রাপথে আমাদের ট্রেনে রয়েছে 4টে স্টপ, একটা টেকনিক্যাল হল্ট এবং 343টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই যাত্রাপথে আমরা কভার করব কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ। শ্রেণীকরণ দিক থেকে আমাদের এই ট্রেনে রয়েছে মোট 11টা স্লিপার কার, একটা রয়েছে সংরক্ষিত নন এসি চেয়ার কার, 6টা রয়েছে এসি 3 টায়ার, একটা রয়েছে এসি 2 টায়ার, একটা রয়েছে এসি ফার্স্ট, এবং পরিষেবার দিক থেকে রয়েছে প্যান্ট্রি কার, অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিং। 3রা জানুয়ারি 2010 এই ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল হাওড়া এবং বেঙ্গালুরুর মধ্যে। বেঙ্গালুরু থেকে হাওড়া পর্যন্ত আমাদের এই দুরন্ত এক্সপ্রেসের অ্যাভারেজ স্পিড থাকবে হচ্ছে 66 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড 130 কিলোমিটার পার আওয়ার। সময় সকাল 10:25। নির্ধারিত সময় থেকে মাত্র 5 মিনিট দেরিতে এসএমবিটি বেঙ্গালুরু থেকে হাওড়ার পথে রওনা দিল ট্রেন নাম্বার 12246 দুরন্ত এক্সপ্রেস। এসএমবিটি বেঙ্গালুরু ছাড়ার পর আমাদের এই ট্রেনের প্রথম স্টেশন রেনিগুন্ডা জংশন। এসএমবিটি বেঙ্গালুরু থেকে রেনিগুন্ডা পর্যন্ত এই যাত্রাপথে আমাদের ট্রেন ননস্টপ চলবে 345 কিলোমিটার, আর এই যাত্রাপথে রয়েছে 60টা ইন্টারমিডিয়েট স্টেশন। হাওড়া থেকে বেঙ্গালুরুর পথে বা বেঙ্গালুরু থেকে হাওড়ার পথে কিন্তু এই দুরন্তই সবচেয়ে ফাস্টেস্ট ট্রেন। এই জার্নিতে আমার কোচ নাম্বার হচ্ছে B3 আর বার্থ নাম্বার হচ্ছে 1 লোয়ার বার্থ। আগে টিকিট বুক করেছিলাম, সাইড লোয়ার হলে ভালো হতো, বাট ঠিক আছে, সিটে আর কতক্ষণ থাকবো তো দরজাতে। আর এই ট্রেনে কিন্তু লিলেন প্রোভাইড করা হচ্ছে, চাদর রয়েছে, বালিশ রয়েছে, কম্বল রয়েছে, আর সেই সাথে কিন্তু টাওয়ালও রয়েছে। আমার সহযাত্রীরা যারা রয়েছেন তারা সবাই হচ্ছে আমার জেলা মুর্শিদাবাদের লোক, বেলডাঙ্গার লোক। কবে এসেছিলেন বেঙ্গালুরু আপনারা? আমরা এসেছিলাম আপনার সানডে এসেছিলাম এই 15 সেপ্টেম্বর। গ্যাস্ট্রিক বুকের সমস্যা। দিয়ে এখানে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? এখানে সেন্ট জনস। দিয়ে হয়ে গেছে ঠিকঠাক? হ্যাঁ। ট্রেনে ওঠার আগে কিনে নিয়েছিলাম ব্রেড অমলেট, এবার সেটাই কাজে লাগালাম। কারণ দুরন্তর খাবারের পরিষেবার কথা যদি বলি তাহলে সেটা শুরু হবে লাঞ্চ দিয়ে। ব্রেড অমলেট বলুন বা ব্রেড বাটার বলুন, গরম গরমে ভালো লাগে, ঠান্ডা গেলে ভালো লাগে না। শিবাংশেন চৌধুরী, তোমার বাড়ি কোথায়? বাড়ি রায়গঞ্জে। ওই রবীন্দ্র মল্লি। গোকর্ণাতে গেছিলাম। গোকর্ণ গোকর্ণ মানে দেব সমুদ্রতে গেছিলাম, আরেকটা হচ্ছে ওম বিচে গেছিলাম, ওম আরেকটা বিচে গেছিলে, আরেকটা হাফ মুন বিচে, আরেকটা প্যারাডাইস বিচে, আর আরো গেছিলাম ইয়ানা কেভ, বিভূতি ফলস। ব্যাস। ব্রেকফাস্টের পর্ব শেষ করে কামরার ভেতরের পরিবেশ ছেড়ে এবার দরজায় দাঁড়ালাম। কয়েকটা দূরপাল্লার ট্রেন তো বটেই, একই সঙ্গে এই কর্ণাটক রাজ্যের ভৌগোলিক পরিবেশটাও ক্যামেরাবন্দি করব, এই ছিল উদ্দেশ্য। সঙ্গ দেবে 1 কাপ চা। এখন কিন্তু দুরন্ততে যেরকম খাবার প্রোভাইড করা হয় টিকিটের দামের সঙ্গে যে খাবারটা থাকে, মানে যাকে বলে ফ্রি ফুড, তেমনি কিন্তু খাবার সেলও করা হয়। চিপস, কুরকুরে, নানা রকম খাবার দাবার সেল হচ্ছে, সে সময় চাও আছে। তো এখান থেকে 1 কাপ চা নিলাম, 10 টাকা নিল। আমাদের ট্রেন পার করছে বিশানোত্তম স্টেশন, শেষ হয়ে গেল কর্ণাটক রাজ্য, পরবর্তী রাজ্য অন্ধ্রপ্রদেশ। এই পথের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অনবদ্য। সবুজে মাখানো, দুপাশে ছোট ছোট সব পাহাড়, মাঝে মাঝে রেলপথের বাঁক, আকাশের মেঘ জানান দিচ্ছে বৃষ্টির পূর্বাভাস। ঠিক যেন আমরা চলেছি ছোটনাগপুর মালভূমির ওপর দিয়ে। কখনো মনে হতেই পারে এই যেন আমাদের খুব চেনা উত্তর পূর্ব ভারতের অংশবিশেষ। এই যে গুডুপল্লী স্টেশনটা পার করলাম না, এটা আবার পরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। আবারও পরে একটা স্টেশন আসবে, 2 স্টেশন পরে পাচুর থেকে শুরু হয়ে যাবে তামিলনাড়ু রাজ্য। অনেকটা সময় আমাদের ট্রেন কিন্তু তামিলনাড়ু দিয়েই চলবে। তামিলনাড়ুর প্রথম স্টেশন পাচুর।
সময় বেলা 1:12। আমাদের যাত্রাপথের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন জোলার পেট্টাই জংশন। গতকাল রাত্রে যখন অমৃত ভারত ধরে এসেছিলাম তখন এখানে অমৃত ভারতের স্টপেজ ছিল, কিন্তু এখানে এই দুরন্তর কিন্তু স্টপেজ নেই। সিগন্যাল না পেয়ে আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে আছে, আর ওইদিকে দাঁড়িয়ে আছে সংঘমিত্রা সুপারফাস্ট এক্সপ্রেস। বেলা 1:19। এবার লাঞ্চ করে নেওয়া দরকার। একই সঙ্গে দেখে নেওয়া দরকার কেমন খাবার দাবার প্রোভাইড করা হচ্ছে এই বেঙ্গালুরু থেকে হাওড়াগামী দুরন্ত এক্সপ্রেসে। খাবার দাবারের স্বাদ যেমনই হোক, যদি সঙ্গে স্যালাড থাকে কিংবা একটু আলুর চিপস থাকে না, তাহলে খাওয়াটা এমনি ভালো হয়ে যায়। আর সেই সঙ্গে দিয়েছে 2টো জলের বোতল, এরকম 1 লিটার করে 2খানা জলের বোতল দিয়েছে। এর সঙ্গে একটা হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে। এরকম রয়েছে ভাত, ঢেলে নিই। আর এই দিয়েছে একটা চামচ, আমি হাতে করেই খাবো, চামচের এখন প্রয়োজন পড়বে না। একটা রয়েছে এরকম মিক্সড আচার, এই দিয়েছে একটা দইয়ের প্যাকেট, আলু ভাজা, মিষ্টি, গোলাপ জামুন, এটা আমি অবশ্যই খাবো। ডালের মধ্যে কারি পাতা থাকবে, এটা আমি 100% শিওর। ঠিক আছে, 3 পিস চিকেন। চিকেনের সাইজ মোটামুটি ঠিকঠাকই আছে যা মনে হচ্ছে। এর সঙ্গে দিয়েছে এরকম পরোটা ঠান্ডা হয়ে গেছে, একটু চিকেনের ঝোল দিয়ে পরোটা একটু মুখে দিই। ভেজ খাবে না তারা পাবে হচ্ছে পনিরের তরকারি, আর যারা ননভেজ তারা চিকেন। কিন্তু পরোটা এখন আর খাওয়ার মতো অবস্থা নেই, ঠান্ডা হয়ে গেছে। এইরকম হচ্ছে চিকেনের পিস, চিকেনটা মনে হচ্ছে ফ্রেশই আছে। চিকেনের ঝোল অ্যাভারেজ, ঝালটা খুব বেশি নেই। তবে আমার পরামর্শ, আপনারা যারা ভাত ডাল আলু ভাজা খাচ্ছেন না, তাতে ঠিকঠাক হয়ে যাবে। সঙ্গে একটু স্যালাড, একটু লেবু থাকলে খাওয়াটা ভালো হতো। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বাইরে এসে দেখি আমাদের দুরন্ত এক্সপ্রেস পার করছে তামিলনাড়ুর কাটপাড়ি জংশন। কাটপাড়ি জংশন আমাদেরই যাত্রাপথে এমন একটা জাংশন পয়েন্ট যেখান থেকে একদিকে চলে যাচ্ছে জোলারপেট্টায় যাওয়ার লাইন, অন্যদিকে আরাক্কোনাম জংশন এবং আরেকদিকে ভিল্লাপুরম জংশন যাওয়ার লাইন। আমরা পেরিয়ে এলাম কাটপাড়ি জংশন। এবার একটা নদী আমরা পেরোবো, এর নাম হচ্ছে পন্নাই নদী। দুরন্ত গতি নিয়ে ছুটে চলেছে আমাদের এই দুরন্ত এক্সপ্রেস। এদিকে আকাশে মেঘের ঘনঘটা, ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে বৃষ্টি অবশ্যম্ভাবী। মেঘ আর ছোট ছোট সবুজ পাহাড়ের অদ্ভুত এক মেলবন্ধন এই ট্রেন যাত্রাকে যেন অন্য মাত্রা এনে দিল। খাওয়া দাওয়ার পর কামরা সিংহভাগ যাত্রী তখন দিবানিদ্রায়, শুধু কেউ একজন অভ্যাসবশত দরজার কিনারায়। ট্রেনের গতি কিঞ্চিত কমে এলেও বৃষ্টি তখন পুরো দমে তার তেজ জানান দিচ্ছে। মাঝে মাঝে বাইরে হাত বের করে এই স্পর্শ নিতে বেশ ভালোই লাগছে, কিন্তু ক্যামেরা বের করে বা দরজার বাইরে দাঁড়িয়ে ভিডিও শুট করা রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির মধ্যে না ভিডিও শ্যুট করা বিশাল চাপের ব্যাপার। ট্রেন তো তার নিজের একটা গতি নিয়ে যাচ্ছে 100-এর ওপরে, তারপরে যখন এই বৃষ্টির ফোঁটাগুলো ছিটে আসছে না, ক্যামেরা ভিজছে তো আলাদা কথা, চোখে লাগছে, মুখে লাগছে, মনে হচ্ছে সূঁচ বিঁধছে, এত যন্ত্রণা করছে, আমি দাঁড়াতে পারছি না। আর খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, এবার দরজা বন্ধ করতে বাধ্য হলাম, পুরো একটা দিক মাইক্রোফোন সব ভিজে গেছে। হয়তো দরজা ধারে যেতে হতো না, হয়তো আর 5টা যুগলের মতো আমরাও এই বৃষ্টির মধ্যে 1 কাপ চা নিয়ে নিজেদের মধ্যে আলাপচারিতা করতেই পারতাম তোমার পছন্দের সাইড লোয়ার বার্থে বসে। কিন্তু তেমনটা হওয়ার নয়। আসলে সবকিছু সবার জন্য নয়, এটাকেই মানিয়ে চলতে হবে আমাদের আজীবন। তোমাকে কল্পনা করেই লেখা থাকবে আমার প্রতিটা গল্পে একাকী ভ্রমণ। একটা সময় বৃষ্টির দাপট শেষ হলো, যদিও আবহাওয়া সেই মেঘলায় রয়ে গেল। আর এমনই আবহাওয়াতে আমরা প্রবেশ করলাম প্রতিবেশী রাজ্য অন্ধ্রপ্রদেশে। আর প্রাকৃতিক সৌন্দর্যের কথা যদি বলতেই হয়, তাহলে বলবো কর্ণাটক কিংবা তামিলনাড়ুর মতো এই অন্ধ্রপ্রদেশের প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে এই রেলপথে, আমাদেরকে একটু হতাশ করেনি।
এই যে মেমু ট্রেনটা আসছিল না, এর সামনে দিয়ে একটা কুকুর দৌড়ে দৌড়ে আসছিল। ড্রাইভার কিন্তু গাড়িটা স্লো করে দিয়েছিল। যারা ট্রেন চালায় না, লোকো পাইলট যারা, মানুষ তো আমি ছেড়ে দিলাম, কুকুরও যদি ট্র্যাকে চলে আসে না, তারা কিন্তু সর্বান্তকরণে বাঁচানোর চেষ্টা করে। আর ড্রাইভাররা না বুঝতে পারে যে লাইনে ভুলবশত চলে এসছে আর কে সুইসাইড করার জন্য চলে এসছে, তারা কিন্তু মানে সর্বান্তকরণের চেষ্টা করে তাকে বাঁচানোর কিংবা বারবার হর্ন দিয়ে ট্র্যাক থেকে সরিয়ে দেওয়ার। বাট অনেক সময় হয় না, কারণ লাস্ট মোমেন্টে এসে কিছু করার থাকে না। সেটা ট্রেন কেন, সেটা যে কোনো কিছুই। বাইক নিয়ে যাচ্ছেন, যদি সামনে কিছু একটা চলে আসে, যতই ব্রেক মারি দাঁড়াবেন, অ্যাক্সিডেন্ট হবেই হবে। ট্রেন যখন আসছে, সামনে কিছু পড়ে গেল, আর ড্রাইভার কেন ইমার্জেন্সি ব্রেক কষে না? অনেকে ভাবে এটা যে ইমার্জেন্সি ব্রেক মারলে চলন্ত ট্রেন ট্র্যাক থেকে বেরিয়ে যাবে বা ডিরেল্ড হয়ে যাবে। এটা টোটালি একটা ভুল ধারণা। ইমার্জেন্সি ব্রেকটা তৈরি করাই হয়েছে ট্রেনে যে কোনো আপাতকালীন পরিস্থিতিতে ট্রেনকে দাঁড় করানোর জন্য। লুপ লেখা রয়েছে, ওখানে কিছু একটা রয়েছে, তো ট্রেন এদিক থেকে বেরিয়ে আসছে। তো যদি এরকম সামনে কিছু পড়ে যায়, যদি ড্রাইভার ইমার্জেন্সি ব্রেক কষেও, তাও ট্রেন মোটামুটি 100 থেকে 200 মিটার কম করে গিয়ে তারপরে দাঁড়াবে। ও যখন এত বড় একটা ট্রেন বা মালগাড়ি আসছে, ইঞ্জিন যেমন ওকে টানছে, তেমনি তো পেছনের যে সমস্ত বগিগুলো আছে বা মালগাড়ি যে ওয়াগানগুলো আছে, সেটা তো ইঞ্জিনকে ঠেলছে। মানে এখানে কিন্তু নিউটনের সূত্র কাজ করে, বলে না প্রত্যেক ক্রিয়ার একটি সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। কাজে ইমার্জেন্সি ব্রেক ডিস্ক ব্রেকের মতো নয় যে মারলো ট্রেন দাঁড়িয়ে গেল বা ট্রেন ট্র্যাক থেকে ডিরেল্ড হয়ে বাইরে চলে গেল, তা কিছু নয়। দাঁড়াবে ট্রেন, তবে ওই খানিকটা যাওয়ার পরে, ততক্ষণও তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না। এটা হাওড়া থেকে এসএমবিটি বেঙ্গালুরু এসি সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটা রিশিডিউল্ড হয়েছিল, নির্ধারিত সময় থেকে প্রায় 6.5 ঘন্টা দেরিতে ট্রেনটা চলছে। এই ট্রেনে কিন্তু জেনারেল বা স্লিপার কোনো কামরা নেই, পুরোটাই কিন্তু এসি। এসএমবিটি বেঙ্গালুরু থেকে 345 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের প্রথম স্টেশন রেণিগুন্টা জংশনে। রেণিগুন্টা জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। আর এখন সময় 4:35। আমাদের ট্রেন এখানে প্রায় 5 থেকে 6 মিনিট অ্যাডভান্স। যারা তিরুপতি বেড়াতে যাবেন, কলকাতা থেকে আসছেন, আপনারা কিন্তু কলকাতা থেকে তিরুপতি সবসময় সরাসরি ট্রেন নাও পেতে পারেন, একটা দুটো হয়তো আছে। তো সেক্ষেত্রে কিন্তু বেটার অপশান, আপনারা এই রেণিগুন্টা জংশনে নামুন। এখান থেকে নেমে বাইরে বেরিয়ে অটো করেও আপনারা তিরুপতি যেতে পারবেন, অথবা এই রেণিগুন্টা থেকে তিরুপতি পর্যন্ত কিন্তু লোকাল ট্রেনে চলাচল করে, তো সেটা করেও কিন্তু যেতে পারবেন। এখান থেকে তিরুপতি হচ্ছে মাত্র 14 কিলোমিটার। আর এই রেণিগুন্টা জংশন হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুপতি ডিস্ট্রিক্টে। কলা এখানে হচ্ছে 50 টাকা ডজন। 50 টাকা ডজন। রেণিগুন্টা, অন্ধ্রপ্রদেশ রেণিগুন্টার কলা। এখানকার যে ক্লিনিং স্টাফ আছে, তারা কিন্তু কামরার যে ফ্লোর সব কিন্তু ক্লিন করে দিচ্ছে সুন্দর করে। সময় বিকাল 4:53। আমাদের ট্রেন ছেড়ে দিল রেণিগুন্টা জংশন। পরবর্তী স্টেশন বিজয়ওয়াড়া জংশন। রেণিগুন্টা জংশন আর বিজয়ওয়াড়ার মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 377 কিলোমিটারের নন স্টপ ডিস্টেন্স। রয়েছে 58টা ইন্টারমিডিয়েট স্টেশন। 20 মিনিট আগে দিয়ে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স দুরন্ত এক্সপ্রেসে। আমরা দেখবো যে এখানে কী কী দিয়েছে। সবার আগে যেটা চোখে পড়েছে, চা খাওয়ার জন্য 2 কাপ দিয়েছে। আর সেই পুরোনো দিনে যখন রাজধানী এক্সপ্রেসে ট্রাভেল করতাম, ফার্স্ট রাজধানীতে ট্রাভেল করেছিলাম মনে হয় 2008 সালে, তখন এরকম সেই ফ্লাস্ক দিয়েছিল। এখনও এরকম সেই ফ্লাস্ক দিচ্ছে, এর মধ্যে গরম জল রয়েছে, এটা ভীষণ দরকার। একটা চানাচুর কি দিয়েছে, মিক্স পিনাট চিক্কি, এটা ডেফিনেটলি স্যান্ডউইচ রয়েছে, এটা সব চা করার জিনিসপত্র রয়েছে। আগে দিত গুটকি, এখন সিঙ্গারা দিয়েছে, এটা টেস্ট করে দিই কীরকম করেছে। যতই যাই খাবার দিক ভাই, সুখের সন্ধান এই শ্রীকৃষ্ণ মুড়ি, রামকৃষ্ণ, এটা শ্রীকৃষ্ণ মুড়ি। সন্ধ্যের কিছু আগেই আমাদের ট্রেন পার করলো গুডুর জংশন। গুডুর জংশন আমাদের এই যাত্রাপথের ইম্পর্টেন্ট স্টেশন, কারণ এখান থেকে ভাগ হয়ে যায় চেন্নাই সেন্ট্রাল যাওয়ার লাইন, রেনিয়াগুন্টা যাওয়ার লাইন এবং তেনালি জংশন যাওয়ার লাইন। চেন্নাই ট্রেন এবং বেঙ্গালুরু ট্রেন, মানে এই দুটো কানেক্টিভিটি এই স্টেশন থেকেই হয়। ধীরে ধীরে বিকেলের আলো ফুরিয়ে আবারও সন্ধে নামলো। স্বভাবতই আমাকে দরজা থেকে চলে আসতে হলো নিজের সিটে। গরম গরম 1 কাপ চাকে সঙ্গী করে বসে পড়লাম এডিটিংয়ের কাজে। সারাদিন দরজার বাইরে কাজ, আর সারা সন্ধে দরজার ভেতরে। রাত 8:30 নাগাদ ক্যাটারিং স্টাফ এসে ডিনার দিয়ে গেল। আমি আজকে রাত্রে ট্রেনের খাবার খাবো না, বিজয়ওয়াড়া জংশন থেকে খাবার অর্ডার করেছি। খাবার কেমন হবে জানি না, খাবারটা আসলে খেয়ে আমি আপনাদেরকে ফিডব্যাক দিতে পারবো। সব রকম অপশনই খোলা। রাত্রেবেলা আমি দরজা খুলে মাঝে মধ্যে দাঁড়াই এখানে ভূত দেখার আশায়। এরকম দেখবো যে কোনো একটা জায়গায় রেল লাইন ধরে সাদা কাপড় পরা কেউ হেঁটে হেঁটে যাচ্ছে, এরকম ভূত দেখার আশায় আমি মাঝে মধ্যে রাত্রেবেলা দরজা খুলে দাঁড়াই। ভূত বা অশরীরী কোনো কিছু দেখতে না পেলেও এই যাত্রাপথে দূরপাল্লার বেশ কয়েকটা ট্রেনের সঙ্গে দেখা হয়ে গেল। আর দেখতে দেখতে আমাদের ট্রেন প্রায় পৌঁছে গেল বিজয়ওয়াড়া জংশনের সমীপে। সময় রাত্রি 9:48। আমাদের ট্রেন প্রায় পৌঁছে গিয়েছে বিজয়ওয়াড়া জংশনের কাছে। আর বিজয়ওয়াড়া জংশন ঢোকার আগে এই হচ্ছে কৃষ্ণা নদীর ব্রিজ, সামনে রয়েছে ড্যাম, ওইদিকে রয়েছে কনক দুর্গা মন্দির। খুব সুন্দর দুর্দান্ত একটা শহর কৃষ্ণা নদীর তীরে বিজয়ওয়াড়া। ঘড়ির কাঁটা বলছে রাত 10:05। গন্তব্য বলছে
বেঙ্গালুরু থেকে 722 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছে গেছে তার যাত্রাপথের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া জংশনে। বিজয়ওয়াড়া জংশনে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট, আর এখানে আমাদের ট্রেন প্রায় 5 মিনিট মতো অ্যাডভান্স পৌঁছেছে, অর্থাৎ আমাদের ট্রেন কিন্তু এখানে 15 মিনিট হল্ট দেবে। আর বিজয়ওয়াড়া জংশন আমাদের এই যাত্রাপথে এই জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে যেমন একদিকে ভাগ হয়ে যাচ্ছে হাওড়া চেন্নাই মেন লাইন, তেমনি কিন্তু এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে চেন্নাই দিল্লি মেন লাইন। অনলাইনের ফুডের কোয়ালিটি আমাকে হতাশ করে, কিন্তু অনলাইনে ফুডের ডেলিভারি এখনও অবধি হতাশ করেনি। যাই হোক, অর্ডার দিয়েছিলাম বিজয়ওয়াড়া জংশন থেকে খাবার, অনেক কটা আইটেম ছিল এখানে, গোলাপ জামুন ছিল, তাওয়া রুটি ছিল, কাটলেট ছিল আর চিকেন কারি ছিল। আজকে বিজয়ওয়াড়া থেকে যে খাবার অর্ডার করেছি না, যে সমস্ত আইটেম আছে, এই খাবার দেখে পছন্দ হবে না এমন মানুষ খুব কমই আছে। সবার আগে রয়েছে ভেজ কাটলেট, এরকম দুটো বড় বড় কাটলেট অর্ডার করেছিলাম, আর জিনিসটা যখন ডেলিভারি দিয়েছে গরমও আছে। আর নিয়েছিলাম 4টে রুটি, রুটির ওপরে একটু ঘি দিয়ে দিয়েছে ভালো করে, যাতে রুটিটা চিমসে না হয়ে যায়। আর এই হচ্ছে চিকেনের কোনো একটা আইটেম। ট্রেনের খাবার খারাপ আমি বলছি না, ট্রেনের খাবারও নো ডাউট ভালো, কিন্তু অনেকে থাকে না যে একটু অনলাইনে খাবার ট্রাই করে দেখি। ট্রেনের খাবার তো খাবারই দুবেলা, একবেলা একটু মাত্রা বদলাই, নতুন অভিজ্ঞতা নেই, ব্যাপারটা এরকম। সময় ঘড়ি বলছে রাত 10:36। এবার যেটা করণীয় সেটা হচ্ছে লাইট অফ করে দিয়ে ঘুমোতে হবে, কারণ কামরার বেশিরভাগ যাত্রীরাই ঘুমিয়ে পড়েছে। আমিও ঘুমিয়ে পড়বো এবং আগামীকাল সকাল থেকে যখন ঘুম ভাঙবে ট্রেন হাওড়া পৌঁছানো পর্যন্ত ফুল ফর্মে ব্লগ করব। দেখা হচ্ছে আগামীকাল সকালে আপনাদের সাথে এই ট্রেন ব্লগে, এই দুরন্ত এক্সপ্রেসের কিছু দুরন্ত অভিজ্ঞতার সঙ্গে নিয়ে। টাটা, গুড নাইট। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল তখন আমাদের ট্রেন অন্ধ্রপ্রদেশ রাজ্যের সীমানা পেরিয়ে এসে ছুটে চলেছে ওড়িশা রাজ্যের পথ ধরে। আর ভোর রাতেই আমাদের ট্রেন পার করে গিয়েছে আমাদের যাত্রাপথের আরও একটা স্টেশন ভিজিয়ানগরম জংশন। আর সময়ের কথা যদি বলি, ট্রেন একদম টাইমই রয়েছে। আর গতকাল রাত্রে ঘুম হয়েছে দুর্দান্ত, ট্রেনে কোনো সমস্যা নেই, আমাদের এসি 3 টায়ারে কোনো উৎকোলকেরও সমস্যা নেই, সব দিক থেকে ঠিকঠাক। আর দুরন্ত, সত্যি দুর্দান্ত রয়েছে কাল রাতে। ঘুম থেকে উঠে যেটা আমাদের সবার আগে প্রয়োজন হয় সেটা হচ্ছে বাথরুম। মানে এই কথাটা জানা ভীষণ দরকার যে এই ট্রেনের এসি 3-এর বাথরুম কীরকম, মানে পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, জল আছে কিনা। তো ভিতরি কামরায় যে বাথরুম, ঘুম থেকে ওঠার পরে এলাম যে সকালবেলায় জল টল কিন্তু রয়েছে, এখানকার যারা ক্লিনিং স্টাফ আছে তারা কিন্তু বাথরুম পরিষ্কার করে দিয়েছে, তাও কালি। জল কিন্তু রয়েছে। দুরন্ত এক্সপ্রেস ছুটে চলেছে ওড়িশার গঞ্জাম জেলার উপর দিয়ে। এই পথে রয়েছে রম্ভা এবং কালিকট স্টেশন, যার মাঝে চিল্কা হ্রদকে ডান দিকে রেখে প্রায় 10 কিলোমিটার আমাদের পথ চলা। বৃষ্টি ভেজা সকালে প্রকৃতির কাছে এও এক প্রাপ্তি। এবার আমাদের সঙ্গে দেখা হবে ট্রেন নম্বর 180-47 শালিমার থেকে ভাস্কো দা গামা অমরাবতী এক্সপ্রেস। গতকাল যখন ব্যাঙ্গালোর থেকে রওনা দিয়েছিলাম তখন ওই যাত্রাপথে আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য, এত সুন্দর সুন্দর পাহাড়, এত সুন্দর আকাশ যেমন আমাদের হতাশ করেনি, আজ সকালে যখন ঘুম ভাঙার পর আমাদের ট্রেন ওড়িশার ওপর দিয়ে চলছে, তখন ওড়িশার যে আশেপাশের পরিবেশ, এখানকার সবুজ ধানক্ষেত, আকাশ কিংবা পাহাড়, এগুলো কিন্তু আমাদের হতাশ করছে না। মানে আমাদের এই যাত্রাপথে যেমন রয়েছে সিনিক বিউটি, তেমন রয়েছে দুরন্ত এক্সপ্রেসের দুর্দান্ত জার্নি। এক কথায় ফাটাফাটি। আগে বৃষ্টি হচ্ছে, চারিদিকে মেঘের ঘন ঘটা, তারই মাঝে হেডলাইট জ্বালিয়ে চলে আসছে ট্রেন নাম্বার 12-839 হাওড়া থেকে চেন্নাই মেল। বাইরে কিছু লেভেলের বৃষ্টি হচ্ছে, অতএব চলে এসেছি আবারও আমার কামরায় ফিরে, আমার আবার বাড়তে ফিরে। আর অনেকক্ষণ আগেই কিন্তু আমাদের যে ব্রেকফাস্ট সেটা দিয়ে গিয়েছে। আর ব্রেকফাস্টের আইটেম হিসাবে যা দিয়েছে, এখানে রয়েছে 2টো ব্রেড, একটা রয়েছে টমেটো কেচাপ, বাটার, টিকিট, চাটা বানানোর জন্য, অমলেট নিলেও ডবল ডিমের থাকবে, আর বয়েলড এগ নিলেও 2টো থাকবে। এই ব্রেকফাস্টের প্রসঙ্গে একটা কথা আমি অতিরিক্ত সংযোজন করছি, ট্রেনে এমনি ব্রেকফাস্ট বিক্রি হচ্ছে, তো আপনারা কিন্তু আলাদা করে কিন্তু কিনতেও পারেন যদি আপনারা ট্রেনের টিকিট কাটার সময় ফুড অ্যাড না করেন। বাইরে থেকে খাবার কিনলে সত্যি কথা বলতে খরচটা বেশি, আর ট্রেনের খাবার খুব খারাপ নয়, চলবে। সময় সকাল 8টা বেজে 54 মিনিট। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে
ওড়িশার খোর্ধারোড জংশন। এখান থেকে অ্যাকচুয়াল ভাগ হয়ে যায় পুরী যাওয়ার লাইন এবং বিশাখাপত্তনম যাওয়ার লাইন। সময় সকাল 9:22। এসএমবিডি বেঙ্গালুরু থেকে 1500 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো ওড়িশা রাজ্যে তার প্রথম এবং শেষ স্টেশন এই যাত্রাপথে ভুবনেশ্বরে। ভুবনেশ্বরে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট, আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন ওই 3 থেকে 4 মিনিট লেটে রান করছে। ওড়িশার যে সমস্ত স্টেশনের ট্রেনগুলো দাঁড়ায় না আমাদের, মানে চেন্নাইগামী ট্রেন বা দক্ষিণীগামী ট্রেন, যেমন কটক জংশন, ভুবনেশ্বর, খোর্ধারোড জংশন, এখান থেকে যদি আপনারা প্ল্যাটফর্ম থেকে খাবার কেনেন কিংবা অনলাইনে খাবার অর্ডার করেন না, খাবার কিন্তু খুব ভালো, বিশেষ করে ডাল। যদি আপনারা ট্রেনে খাবার অর্ডার নাও দেন তাহলে কিন্তু প্ল্যাটফর্ম থেকেও খাবার নিতে পারবেন। এদের রেটটা খুব সুন্দর রেখেছে। বললো সবজি ভাত 100 টাকা, ডিম ভাত 100 টাকা, মাছ ভাত 100 টাকা, ইউনিভার্সাল রেট যাকে বলে। সময় সকাল 9:37। আমাদের ট্রেন ছেড়ে দিল ভুবনেশ্বর, পরবর্তী এবং শেষ স্টেশন হাওড়া জংশন। ভুবনেশ্বর আর হাওড়া জংশনের মধ্যে আমাদের এই ট্রেন চলবে 437 কিলোমিটার ননস্টপ, আর এই যাত্রাপথে রয়েছে 97টা ইন্টারমিডিয়েট স্টেশন। সেই সাথে আমাদের সঙ্গে দেখা যাবে বেশ কয়েকটা মেল এক্সপ্রেস, সুপারফাস্ট এবং বন্দে ভারত এক্সপ্রেসের সাথে, এবং একই সঙ্গে ওড়িশা রাজ্যের বিভিন্ন নদ নদীর সাথে। বেঙ্গালুরু থেকে 1527 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে ওড়িশার কটক জংশন। কটক জংশনে আমাদের এই ট্রেনের কোনো হল্ট নেই, আর কটক হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মভূমি, জন্মস্থান। আমাদের ট্রেন পার করে এলো কটক জংশন, আর এবার আমরা পার করব ওড়িশা রাজ্যের অন্যতম বড় নদী বা প্রধান নদী, মহানদী। চলে আসছে ট্রেন নাম্বার 22,895, হাওড়া থেকে পুরী, বন্দে ভারত এক্সপ্রেস, দ্য কিং অফ ইন্ডিয়ান রেলওয়েজ। সেই লেভেলের স্পিডটা দেখাতে পারলাম না, কারণ যেহেতু সিগন্যাল না পেয়ে আমাদের দুরন্ত এই হরিদাসপুর স্টেশনে, ওড়িশার হরিদাসপুর স্টেশনে স্লো হয়ে গিয়েছে। যদি স্লো না হতো না তাহলে ফাটাফাটি। বেঙ্গালুরু থেকে 1584 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন পার করছে ওড়িশা ডিস্ট্রিক্টের আরও একটা স্টেশন, জেনাপুর। এই জেনাপুর পার করার পরে একটা নদী আসবে, সেটার নাম হচ্ছে ব্রাহ্মণী। ব্রাহ্মণীর পরে আবার আসবে বৈতরণী। নিজের সিটে বসে একটু মুড়ি খাচ্ছিলাম, টুক করে পাশ দিয়ে বেরিয়ে গেল বিবেক এক্সপ্রেস, মিস হয়ে গেল। বাট এবার যে ট্রেনটা মিস করবো না সেটা হচ্ছে ট্রেন নাম্বার 12,820, আনন্দ বিহার টার্মিনাল থেকে ভুবনেশ্বর, ওড়িশা সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। আরে মুড়ির প্যাকেট ফেটে গেছে, কপালটাও ফাটা, মুড়ির প্যাকেটও ফাটা। মুড়ির সময় রয়েছে বরযাত্রী ডালমুট। যদি জীবনে কখনো দ্বিতীয়বারের জন্য বিবাহ অভিযানের সুযোগ মেলে তাহলে কে কে আমার সঙ্গে বরযাত্রী যাবে অবশ্যই কমেন্টস করে জানিও। মানে ট্রেনে করে যাবো বিয়ে করতে, পুরো একটা ট্রেন যদি বুকিং করতে পারি। চিপসের প্যাকেট আমি নিয়ে নেবো, কিন্তু আর দেবো না, আমি নিয়ে নেবো, আর দেবো না, দেবো না। এসএমবিডি বেঙ্গালুরু থেকে আমাদের প্রায় 1700 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে পাস করছে ওড়িশার বালেশ্বর স্টেশনে, আর বৃষ্টি এদিকেও হচ্ছে। বুড়িমালা
বেঙ্গালুরু থেকে 1723 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছে যায় তার যাত্রাপথের আরও একটা স্টেশন ওড়িশার রূপসা জংশনে। রূপসা জংশনে যদিও আমাদের ট্রেনের স্টপেজ নেই, কিন্তু ট্রেন এখানে দাঁড়িয়েছে কারণ আমাদের ট্রেন মোটামুটি 12 থেকে 14 মিনিট অ্যাডভান্স আগে ট্রেন রয়েছে, তো সেই জন্য আর কি সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে পড়েছে এই রূপসা জংশনে। সময়বেলা 1:21 আমাদের খাবার দিয়েছে, দুপুরের খাবার যেমনটা কথা ছিল, গোলাপ জামুন, একটা আলুর তরকারি, চিকেন, ডাল, আর এর সঙ্গে রুটি ছিল। আমি রুটি বা পরোটা কিছু একটা ছিল, আমি ওটা বাদ দিয়ে দিয়েছি। আর আমাকে এক্সট্রা রাইস দিয়ে যান, একটা চামচও রয়েছে, আচার রয়েছে। খেতে বসলাম, ওইদিকে বেরিয়ে গেল হচ্ছে আপের দুরন্তটা, এটা হাওড়া থেকে এসএমবিটি বেঙ্গালুরু ও বেরিয়ে গেল। চিকেনের উপরে এটা কি, এটা কিসের মশলা? এরকম মশলা সাধারণত চিকেন পকোড়া টকোড়ায় থাকে, তো সেটাই মনে হচ্ছে ঝুলে দিয়ে দিয়েছে। যাকগে, এই সহ্য করে নিতে হবে। এরকম ওড়িশা রাজ্যের শেষ স্টেশন লক্ষ্মণনাথ রোড। এরপরে আমাদের ট্রেন প্রবেশ করে পশ্চিমবঙ্গে আঙ্গুয়া, ওয়েস্ট বেঙ্গলের প্রথম স্টেশন। পশ্চিমবঙ্গের এই যে প্রথম স্টেশন আঙ্গুয়া, এই আঙ্গুয়া থেকে কোনো দর্শক বন্ধু রয়েছেন যে আমার ভিডিও দেখে? যদি থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে ঠিক আছে। সিগন্যাল না পেয়ে আমাদের ট্রেন এর আগে দাঁড়িয়ে গেছিল বেলদা স্টেশনে, এখন বখরাবাদ পার করলো, তাও আবার স্লো মোশনে। আমি এখানে দাঁড়িয়ে আছি দুটো ট্রেন কভার করার জন্য, পরপর আসবে। একটা হচ্ছে নতুন দিল্লি থেকে ভুবনেশ্বর তেজস রাজধানী, শালিমার থেকে হায়দ্রাবাদ ইস্ট কোস্ট। তেজস রাজধানী বেরিয়ে গেল, এবার আসবে 180-45 শালিমার থেকে হায়দ্রাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস। ইস্ট কোস্ট লেভেলের বৃষ্টি, সেই সাথে জলের ছিটে, আর এই ট্রেনের স্পিড। গেছিলাম ট্রেন ব্লক করা রীতিমতো চ্যালেঞ্জ ভাই, ক্যামেরা হাতে ওই হ্যালো গাইজ, ওটা ট্রেন ব্লক হয় না। আমাদের ট্রেন পার করছে খড়গপুর জংশনের 6 নম্বর প্ল্যাটফর্ম। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন মানে দুরন্ত এক্সপ্রেস প্রায় আধ ঘন্টা অ্যাডভান্স। এসএমবিটি বেঙ্গালুরু থেকে খড়গপুর জংশন পর্যন্ত আমাদের 1822 কিলোমিটার যাত্রাপথ সম্পূর্ণ। এই যে ট্রেনে পাঁশকুড়ার নামে চপ বিক্রি হয়, এটা কি কোনো ভেজিটেবিল চপ? এর মধ্যে আলু, আলুর খোসা, বেগুন টেগুনও মনে হয় আছে। এটা কী চপ ভাই? চপ শিল্পের নামে কি চ্যাংড়ামো হচ্ছে? লাইনটা যাচ্ছে, এই লাইনটা ডানপুরকে কানেক্ট করে ক্যালকাটা কর্ডলিং কেবিন। বিকেল 4:24 আমাদের ট্রেন পার করছে সাঁতরাগাছি জংশন। সাঁতরাগাছিও পার করে বেরিয়ে এলো, দেখা যাক। মাঝে তো আরও কয়েকটা স্টেশন আছে, হাওড়া পর্যন্ত ননস্টপ টানে কিনা ট্রেন। সময় বিকাল 5:04 আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়েছে টিকিয়াপাড়াতে। মোটামুটি যে ট্রেনটা বিফোর টাইমে আসলো সেই ট্রেন এখন প্রায় 17 মিনিট লেট, টিকিয়াপাড়ার আগে দাঁড়িয়ে আছে। সময় বিকাল 5:36, নির্ধারিত সময় থেকে প্রায় আধ ঘন্টা দেরিতে হাওড়া জংশনে পৌঁছে তার যাত্রা শেষ করলো দুরন্ত এক্সপ্রেস। হাওড়া জংশন আমাদের স্বাগত জানিয়েছে এই রকম মেঘ ভাঙা বৃষ্টি নিয়ে। আমাকে এবার ট্রান্সফার হতে হবে হাওড়া নিউ কমপ্লেক্স থেকে ওল্ড কমপ্লেক্সে, এবং সেখান থেকে রয়েছে আমার পরবর্তী ট্রেন। সময় বিকাল 6:11, চলে এসেছি হাওড়া জংশনের 9 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার 159 হাওড়া জংশন থেকে ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস। আর এই জার্নিতে আমার কোচ নাম্বার হচ্ছে B1। আর কারা যেন বলেছিল যে কামরূপ এক্সপ্রেসের ফুল জার্নি দেখতে চাই, নিশ্চয়ই একটা ব্লগ বানাবো। সময় বিকাল 6:30 আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া জংশন। এবার হাওড়া থেকে খাগড়াঘাটের পথে শুরু হোক আরও এক দুর্দান্ত ট্রেন জার্নি এই বৃষ্টি ভেজা ওয়েদারে। সময় রাত 10:13,
পৌঁছে গেলাম খাগড়াঘাট স্টেশনে। এখান থেকে জার্নি শুরু করেছিলাম সেই রাধিকাপুর এক্সপ্রেসে। আজ এখানে এসেই জার্নি শেষ হলো আমার।